হ্যালো গাইস, তো তোমরা আমাকে কম বেশি সকলেই চেনো। আমার নাম গীতা বারিক। তো তোমরা কতটা কি আমাকে চেনো জানি না, কিন্তু আমি কম বেশি তোমাদেরকে আমার প্রতিদিনের ভিডিও শেয়ার করি আর করে যাব যতদিন থাকবো। তো এই কদিন বাচ্চাটাকে নিয়ে ভিডিও এডিট করে উঠতে পারছিলাম না, তাই দিতে পারছিলাম না। তো তোমাদের কিছু কথা আমার কিছু কথা, লাইফের কিছু কথা তোমাদেরকে শেয়ার করার আছে। লাইফে জানি সবার কম বেশি দুঃখ, কষ্ট, ভালো, সুখ সব কিছু নিয়েই লাইফ জানি। তবুও তোমাদেরকে আমি আমার অনেক কথা শেয়ার করব লাইফে। তো কথাটা হচ্ছে, আমার বিয়ে হয়, আমি শুরু থেকেই বলছি, আমার বিয়ে হয় তখন আমার বয়স ছিল 20। তো 2020তেই মহামারী ছিল তখন। তো সেই সময় তার ঠিক 1 মাস 2 মাস আগে আমার বিয়ে হয়, 26শে জানুয়ারি আমার বিয়ে হয়, 27শে জানুয়ারি। তো তো আমার বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, দেখাশোনা করে বিয়ে, আমার মা পছন্দ করেছে ছেলে, সেই ছেলেকে দেখাশোনা করে বাড়ি থেকে যাওয়া, ওর বাড়ি থেকে গেছে, আমার বাড়ি থেকেও আমরা এসেছি, দেখে দেখাশোনা করে বিয়ে হয়েছে। তো আমার বাড়ি থেকে আমার মা অতটা খতিয়ে দেখেনি যে অ্যাকচুয়ালি ফ্যামিলি কেমন বা কী, আর যতটা দেখেছে ততটা ভালোই দেখেছে, ততটা ভালো দেখেছে, খারাপ কিছুই দেখেনি, সেতটা ভালোই দেখেছে। তো আর 2 মাসে কাউকে অতটা চেনা যায় না, কিন্তু কি করে বুঝবে যে ভেতরে এরকম অবস্থা বা এরকম তাদের মনের মধ্যে এরকম রয়েছে। তো আমার বাবা নেই, আমার 2 ভাই আর দিদি আমার থেকে বড়, 2 ভাই 2 বোন। তো আমি মামার বাড়িতে থেকে মানুষ হয়েছি, আর আমার বাবা মা, ছোটো ভাই দাদা একসাথে থাকতো, আর আমার দিদি, বড় দিদি, তার বিয়ে হয়ে গেছে। তো আমার যেটা কথা সেটা হচ্ছে, তোমরা হয়তো ভাবছো এত কিছু কেন আমি শোনাচ্ছি, সেটা তোমাদেরকে আস্তে আস্তে বললে তোমরা বুঝতে পারবে। আমি অনেকটাই বিপদে আছি, তাই জন্য যদি আমার কিছু হয়ে যায় তাহলে হয়তো আমার এই ভিডিওটা থেকে কেউ একটু হলেও জানতে পারবে যে অ্যাকচুয়ালি আমার সাথে কী ঘটেছে, সেটা জানানো উচিত। আমি চাই না আমার সাথে যা ঘটেছে বা ঘটে চলেছে অন্য কোনো মেয়ের সাথে এই ধরনের জিনিস ঘটে। তো আমার হাজব্যান্ড বাইরে থাকতো, এটা দুবাইতে থাকতো, এটা বলেই বিয়ে হয়েছে যে কাজের সূত্রে ওখানে থাকবে আর আমাকেও সঙ্গে নিয়ে যাবে, এরকম কথা হয়েছে। তো ইতিমধ্যে আমাদের বিয়ে হয়ে যাওয়ার পরে সকলের খুবই ভালো ব্যবহার, শ্বশুরের অতটা না, শাশুড়ির ভালো ব্যবহার, ঠিক আছে, যা আছে। আর দেওর, তার একটা মেয়ে ছিল, মেয়ে হয়েছিল তখন সদ্য 1 বছর মতো। তো তখন আমার বিয়ে হয়েছে। তো আমি এসে দেখছি যে আমার শাশুড়ি কাজ করছে, আর আমাকে আমি একটা নতুন বউ, আমাকে নতুন বউ হিসেবে দেখছে না, সেই ঠিক একটা কাজের মেয়েকে যেভাবে ট্রিট করে ঠিক সেইভাবে ট্রিট করছে আমাকে। কিছু একটা খাইয়ে আমাকে বলবে কি যে বাসনটা মেজে ফেল, কি এটা করে ফেল, সেটা করে ফেল। তো আমি এতটা গুরুত্ব দিইনি তখন, আমি ভেবেছি হয়তো সংসারে এরকম হয়তো করতে হয়। তো তার আগে আমার বরের সাথে আমার কথা হয়েছে যে কেমন কি, তখন সে বলেছে সবার ছোট তুমি বাড়িতে, সবার ছোট, তো বড় বউ আমি সম্পর্কে, কিন্তু বাড়িতে সবার ছোট তুমি, তো তোমাকে খুব ভালোবাসবে, সবাই ভালোবাসবে। আমি বিয়ের আগেও এসে দেখেছি, 2-1 বার এসে দেখেছি, খুব ভালো।
ঠিক আছে, মানে সেটা দেখিয়েছে আমাকে। তো আমি বুঝতে পারিনি। তো বিয়ে হওয়ার পরে দেখছি কি যে মানে এরকম এরকম আমাকে কাজের ভার এরকম দিচ্ছে আমাকে সব। তখন আমি আমার 4 মাস মতো পরে, বিয়ে 4 মাস মতো পরে আমাকে আমি কনসিভ করি। কনসিভ করার পরে মানে কনসিভ করার পরেও ছাড় নেই। কনসিভ করার পরেও কন্টিনিউয়াসলি মানে যে আমার কষ্ট হচ্ছে, আমার বমি হচ্ছে, আমার কষ্ট, সেসব কিছুই বুঝতো না। কন্টিনিউয়াসলি চাপ দিয়ে যেত কাজের জন্য, মানে কাজ, বাড়ির সংসারে যা যা কাজ, মানে আমাকে কষ্টর মধ্যেও আমাকে করে যেতে হবে, সেগুলো আমাকে সহ্য করে করে যেতে হবে, কিছু বলা যাবে না। আর আমার ছোটো জায়ের বেবি হয়েছে, ও টাইম নিয়েছে, আমারও বেবি হলে আমাকেও সময় দেওয়া হবে, এরকম এরকম কথাবার্তা বলছে। মানে মানে অত্যন্ত নোংরা ধরনের মানে বিধান ও কথাবার্তা। আমি লাস্টে আমার তখন 8 মাস মতো চলছে, তখন যখন দিন রাত আমার শাশুড়ি বলে, দুপুরে শাশুড়ি রান্না করতো, রাতে আমি রান্না করতাম সকলের জন্য। আমরা 8 জন মেম্বার, শ্বশুর শাশুড়ি, যা, দেওর, আমার হাজব্যান্ড, আমার মানে আমার দেওরের মেয়ে, এরা, আমার শাশুড়ি, সবাইকে নিয়ে 8 জন মেম্বার আমাদের। তো এরা সবাই সবার মানে দিনের বেলা রান্না আমার শাশুড়ি করতো। আমার মানে যা সময় নিয়েছিল 1টা বছর, আর আমাকে বলেছে তোমার রাতের দায়িত্ব, আমার রাতে রান্নার দায়িত্ব। খুব ভালো কথা, আমি নিয়েছি, করতাম। তো ইতিমধ্যে কখনো চাইনিজ খাবার দাবার হলে আমার দেওর এসে করতো চাইনিজ খাবার, মানে চাউমিন টাউমিন। আমি চাউমিন করতাম টিফিনে, কিন্তু রাতে কখনো মানে পাস্তা বা বিরিয়ানি এগুলো করার জন্য আমার দেওয়ার মায়ের সাথে করতো, মানে 9 মাসে একবার করতো সে। তো এবার আমি জানতাম না যে ওই যে মানে কখনো একবার করা আর রেগুলার করা এক জিনিস, আমি তো এটা জানতাম না। তো তখন আমি একদিন হাসপাতাল থেকে, যে ঘটনাটা ঘটছে, আমি একদিন হাসপাতাল থেকে এসেছি। তো এসে আমার খুব খিদে পেয়েছে, দাঁড়িয়ে এসেছি। সরকারি হাসপাতালে কেমন লাইন পড়ে, তোমরা যারা গেছো তারা বুঝতেই পারবে কীভাবে লাইন পড়ে। তো লাইন দিয়ে এসেছি, আমার পায়ে যন্ত্রণা করছে। আমি মানে তখন 7.5 মাসের প্রেগনেন্সি আমার, তখন আমার যন্ত্রণা করছে প্রচণ্ড। তখন আমাকে আমার শাশুড়ি খেতে দিয়েছে, আমি খেয়েছি। খাওয়ার পরে আমাকে বলছে কি যে বাসনটা মেজে ফেল খাওয়ানোর পর। তখন আমি বলেছি আমি এখন পারছি না বাসন মাজতে, আমি দাঁড়িয়ে এসেছি, আমি পারছি না বাসন মাজতে। তখন তিনি আমাকে বলছে, মানে আমার ছোটো জায়ের মায়ের সামনে বলছে, দেখেছো এই জন্য না একে কিচ্ছু বলি না। আমি তখন কিচ্ছু বলিনি, চুপ থেকেছি। আরও অনেক কথা আমাকে মানে আমাকে ছোটো করছে ওর সামনে। তখন আমি আমার হাজব্যান্ড কাছ থেকে তখন পরে রাতের দিকে বলেছি যে এরকম আমাকে অপমান করছে, বলছে আমার মেয়ে কত কাজ করতো প্রেগনেন্ট অবস্থায়, এরকম বলতো। কিন্তু আমার শাশুড়ি বলতো ও টোটালি কিছু করতো না, ঝুঁকতোও না, মানে নিচুও হতো না, ওকে এরকমই রেখেছিল। তাই তার বাবা আছে বলে তাকে সাপোর্ট করছে, তাকে করছে। এবার কথা হচ্ছে যেটা, আমার মা সেরকম কথা মানে গুছিয়ে বলতে পারে না, একটু মানে কম বোঝে, অনেকের থাকে না একটু কম বোঝে। তো আমার মা বলে বলছি না, কিন্তু এমনি ভালো, বাট বলে না কাউকে বিধিয়ে কথা, বা আমার মেয়ের সাথে কেন এরকম বলতে পারে না, বলে না, ঠিক আছে। তো সম্মান করে ও এদেরকে, তাই বলে না। তো এরকম করেছে। তো আমি তখন বলেছি আমি খাবো না, আমি যখন রাতে রান্না করি রাতের রান্নাটাই খাবো, আমি খাবো না। তখন আমার শাশুড়ি মানে দিয়েছে খেতে, বলছে কি যে রাতে রান্না দিয়েছে, বলছে কি যে দেখ, মানে আমার বরকে বলছে, বরের নাম বাবাই, বলছে বাবাই দেখ কেমন জেদটা আনছে তোমার, এরকম কথা বলে আমার বর বললো আর কোনোদিন বলবে না, তুমি খেয়ে নাও। তো আমি খেয়ে নিয়েছি। তারপরেও দিন রাত শোনাতো আমার শাশুড়ি, আমি দিনের বেলা রান্না করছি, রান্না করছি, মানে ও রান্না করে দিনের বেলা। আমি তো বললাম তো আমিও তো রাতে রান্না করি, তুমি কাকে শোনাও।
তখন বলছে না আমার কষ্ট হয়, এই হয়, এতজনের কাজ, এইসব কথাবার্তা আমাকে বলতো। অথচ উনি মানে ওনার ছোটো বউয়ের বাচ্চা হয়েছে, তার জামা কাপড় ধোয়া, তার কাজ বাজ সব কিছু উনি করতো, এসে রান্নাবান্না করতো দিনের বেলা, আর আমি রাতের বেলা রান্নাবান্না করতাম। এইটা হচ্ছে তার চাও হয়ে যেত। সে তাকে বলতে পারছে না, সে আমাকে সেগুলো শোনাচ্ছে। তো আমি রীতিমতো শুনে 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 আমি ফেড আপ আমি তখন বলেছি। একদিন আমার মানে আমি গেছি, এবার আমি আমার মায়ের ঘরে গেছি, যে আমি আমার মায়ের ঘরে যাচ্ছি, এসব শুনে শুনে আর পাচ্ছি না। না, একদিন ঘটেছে কি, যে এরকম ঘটেছে, আমি একদিন বসছি চেয়ারে, তো আমার শাশুড়ি বলছে আমার মাথার চুল, পাকা চুলগুলো বেছে দেয়। আমার শাশুড়ি আমাকে বলছে আমি প্রেগনেন্ট। আমি তখন পাটা তুলে বসছি, তখন বলছি এখানে পা তুলে বসছিস মানে চেয়ারে পাটা একটুখানি তুলে বসছি, আমার হচ্ছে চেয়ারে পা তুলে বসিস, তোর বাবা পছন্দ করে না এরকম বলছি। তো আমি বলছি ঠিক আছে, বলবে না বিয়ে নিয়েছি, বলছে পাকা চুলটা তুলে দেয়। আমার মা তুমি আমাকে মাসাজ করে দিতে বলো, কিংবা অন্য কিছু করে দিতে আরও বলো, আমি মাথাটা টিপে দিতে বলো, কিন্তু চুল বাঁচতে বলো না, ঝুঁকে চুল বাঁচতে আমার কষ্ট হচ্ছে। তখন বলছে, এসব শুনে আমার শ্বশুর কখন শুনেছিল দেখেছো কেমন বললো বড় বৌমা, চুল বাঁচতে পারবো না, মুখের ওপরে এরকম বলে দিল। বাট আমি সেরকমভাবে বলিনি, উনি এরকম মানে করে টিস মেরে কথাবার্তা বললো। তো আমি তখন আমি খুবই কষ্ট পেয়েছিলাম। তারপর আমি মানে প্রেগনেন্ট 8 মাস, আমার রুটি বেলতে কষ্ট হতো, মানে 8 মাস 9 মাস অবধি আমাকে মানে দাঁড়িয়ে রুটি বেলিয়েছে, মানে মিনিমাম 25-26টা রুটি একা ঠেসে একা বেলে আমাকে করতে হবে, ঠিক আছে। করে যতদিন দিয়েছি, আমার যে ঘটক তাকে বলেছে খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে, ঠিক আছে। এবার হয়েছে তো এই যে ঘটনাটা বললাম চুল তোলা, পাকা চুল তোলা নিয়ে, তখন আমার খুবই কষ্ট লেগেছে যে একে তো আমি করি এত কাজ বাজ, টিফিন, রাতে রান্নাবান্না, তাও পরেও কথা শোনে, আবার সামান্য পাকা চুল তুলে দিইনি বলে এত কথা বলবে, এত কথা শোনাবে। তখন আমি কী করেছি, আমার মায়ের ঘরে চলে গেছি। মায়ের ঘরে চলে গিয়ে আমি চলে গেছি আমার মামার বাড়িতে, ঠিক আছে। আর আমার বড় সেরকমভাবে প্রোটেস্ট করতো না বলে আমার আরও কষ্ট হতো। তো আমি চলে গেছি আমার মামার বাড়িতে, সেখানে চলে গেছি। সেখানে চলে যেতে তখন ফোনটা আমি সুইচ অফ করে দিয়েছি। আমার মন মেজাজ এখনও একদমই ভালো নেই। এবার আমি ভরা মাস আমার প্রেগনেন্ট, আমি কিছু ভাবিনি। আমার মনে হয়েছে এখান থেকে কখন বেরিয়ে যেতে পারলে, মানে এরা ধোঁয়াশা, এরা হচ্ছে দোগলা লোক, মানে কী বলবো, মানে সামনে এক পেছনে এক, ডেঞ্জারাস যাকে বলে এরকম টাইপের লোক। তো আমি বলেছি এদের থেকে দূরে থাকাই ভালো, আমি এত ঘুর বেঁচে থাকতে পারি না, আর আমি এদের থেকে সরে গেলে হয়তো মানে ভালো থাকবো, হ্যাঁ আমি চলে যাই, ঠিক আছে। তখন আমি সরে যাই, আর তখন আমার রেজিস্ট্রিও হয়েছিল না, ঠিক আছে। এবার রেজিস্ট্রিও হয়েছিল না, তো রেজিস্ট্রি না হওয়ার কারণে আমি আমার হাজব্যান্ডকে বলি যে আমি এরকম আমি এই রেজিস্ট্রি আর করবো না, আর আমি থাকতে চাই না তোমার সাথে, এবার আমি বলেছি। তখন সে আমাকে বলেছে না না সব ঠিক হয়ে যাবে, তুমি চলে আসো, তুমি কিছু হবে না এরকম, আর বলবে না, এইসব কথাবার্তা বলে আমাকে আনতে গেছে। তো আমাকে আনতে বুঝিয়ে সুঝিয়ে অনেক করে আর বলবে না এরকম বলে টলে নিয়ে এসছে আমাকে। তো নিয়ে আসার পরেও দেখছি আমি মানে আমার ডেলিভারি হচ্ছে, মানে আমি ভর্তি হয়েছি, ডেলিভারিতে ভর্তি হয়েছি। তখন দেখছি একই জিনিস আমার ফ্যামিলিতে, মানে আমার শাশুড়ি একই জিনিস, কোনো মানে চেঞ্জ হয়নি, একই রকম, মানে মেন্টাল টর্চার করে যেত কাজ নিয়ে, হ্যাঁ কিছুই করতে না, মানে করে দিতাম তাও শুনতো, যেটা করতে পারতাম না সেটা নিয়েও বলতো। তো এরকম বলতে আমার এবার ডেলিভারির সময় চলে এলো, ডেলিভারি হতে গেছি আমার ডেলিভারি 6-7 দিন পরে যখন ছুটি হয়ে যায়, আমাকে যখন দেখতে যায়, তখন আমার শাশুড়ি বলছে কাজ আছে, মানে আমাকে একটা নাস্তার প্যাকেট আর একটা কলা আর কেক দিয়ে এসছে, দিয়ে বলছে আমি আসছি, হ্যাঁ রান্নাবান্না আছে বলে চলে গেছে। তো চলে গিয়ে মানে এবার চলে যাওয়ার পরে তখন আমি ভাবলাম যে একটা সিজার একটু এসে একটু মানে জাস্ট দিয়ে এরকম বেরিয়ে চলে যাচ্ছে, কোনো নেই, হ্যাঁ কোনো মায়া দয়া নেই।
তো ভালো কথা, তো আমি চলে এলাম। 6 দিনের পরে আমার ছুটি হয়ে গেল। একটা নার্স আয়া, সেই সময় করোনার সময় কিচ্ছু নেই, কাউকে অ্যালাউ করছে না। সেজন্য না, এবার বাড়ির গার্জেনকে অ্যালাউ করছে, বাদবাকি কাউকে না। কিন্তু সে থাকার তার মানে থাকতে সে পারছে না, ঘরে এত কাজ। হ্যাঁ, তো কে করবে? আমি নেই, কে করবে? ওনাকেই করতে হবে বলে সে চলে আসছে। তো চলে এসছে, ভালো কথা। চলে আসার পরে আমার ছুটি হয়ে যাওয়ার পরে, মানে আমার 6-7 দিন পরে হাসপাতাল থেকে ছুটি হয়ে যায়। এবার ছুটি হয়ে যাওয়ার পরে আমি বাড়িতে আসার পরে আমার ড্রেসিংয়ের জন্য একদিন আসতো। তো উনি আমার মানে 14-15 দিন মতো হয়েছে। উনি বলছে কি যে ইয়েতে ঢুকে যায়, মানে রান্নাঘরে গিয়ে আমার জায়ের রান্নার মানে হচ্ছে, মানে রান্নাঘরে হচ্ছে আমার জায়ের। আমি বলছে তুই যা ওদের জন্য জলখাবার বানিয়ে আন। তো বলছি বাবা, তোমার তো 21 দিন হয়নি। বলছে কী হয়েছে, ঢুকে গেছিস? তো রান্নাঘরে ঢুকলে কিছু হবে না বলে আমি জলখাবার বানাচ্ছি তাদের জন্য, ব্রেকফাস্ট বানাচ্ছি। তো ব্রেকফাস্ট বানানোর পরে আমি দিয়েও এলাম তাদেরকে। তখন বলছে রাতে রান্নাটাও করে ফেল। যেহেতু ঢুকেই গেছি, রাতে রান্নাটাও করে, মানে 21 দিন যায়নি আমার, ঠিক আছে। আমার খিদে, মানে বাচ্চা বেশ কিছু করছে, আমার খিদে পাচ্ছে। আমি বলছি যে আমার খিদে পাচ্ছে, তখন বলছে যে কী দেবো খেতে, আমি এখন কাজই শেষ করিনি, আমাকে কাজ করে কী দেবো খেতে, এরকম বলতো। তখন আমি এবার বাধ্য হতো আমাকে খেতে, আমাকে আমার বাচ্চা বিস্কুট করছে, আমাকে তো খেতে হবে, আমার খিদে পাচ্ছে। তখন আমি বিস্কুট কিছু দিয়ে এরকম খাচ্ছি। তখন বলছে কি যে এই রে, ওটাতে হাত দিয়ে বিস্কুট খেয়ে নিবি, ও ছুঁয়ে ফেলেছিস, তাহলে আমাকে যদি তিনি সময় মতো দিয়ে দিত, আমি তো আনতে যেতাম না। তুই রান্নাঘরে ঢুকে পড়েছিস যখন, তুই ইয়ে করে ফেল, রান্না করে ফেল, এরকম করে আমাকে বলছে। তো আমি যখন এত কথা শোনাচ্ছি, বলছে, আমি ভাবছি হয়তো কাজ করে দিয়ে হয়তো এই হবে, কিন্তু আমি বুঝতে পারিনি যে সিজার আমাকে বলেছে 6টা মাস, অ্যাটলিস্ট 4টা মাস রেস্ট নিতে। আমি তখন এইসব আমি তখন বলে, এবার দিনের পর দিন এরকম কাজ পাইনি, ঝগড়া এইসব হাতে মুখ দিয়ে শোনার পর আমাকে, তখন আমি বলেছি যে তুমি তো বলেছিলে যে তোরও সময়, মানে তোরও বেবি হলে তোকেও সময় দেওয়া হবে, এরকম আমার ছোটো জায়গাকে দিয়েছে। তখন বলছে কিসের সময়, কিসের সময়, এরকম ভেঙচি কেটে বলছে। আর বলছে ওর বেলা অন্য নিয়ম, আমার বেলা অন্য নিয়ম। তখন আমাকে ভেঙচি কাটছে এরকম করে আমার শাশুড়ি, বেলা এরকম করে ভেঙচি কাটছে না। আমি বলছি কী অসভ্যতা, আমি ভেঙচি কাটছো তুমি? তুমি একটা কথা বললে তুমি এখন মমতা দিদি, জ্ঞানী দিদি, এইসব কথাবার্তা আমাকে বলছে। তো আমি এসে কান্না দিয়ে আমার কষ্ট লাগছিলো বলে আমি আমার হাজব্যান্ডকে বলেছি, তখন বলছে না সবাই দায়িত্ব নেই, আমি পারছি না। তখন আমাকে বলছে তোকে বাসন মাজতে হবে। আমি বাসন মাজতে পারছি না, পেটে ব্যথা করছে, আমি সিজার, আমি এখন পারবো না। তখন সেই মানে সিজারিয়ান অবস্থায় আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে রান্নার দায়িত্ব। আর বাসন তো মাজতে পারবো না, ঠিক আছে, হোক রান্না টান্না দাঁড়িয়ে করে রান্না করতে গেছি, আর বলছে টিফিনও বানাতে হবে, ঠিক আছে, টিফিনও বানাতে হবে। তখন আমি বলছি কি ছোটো বাচ্চা, ওকে রাত অব্দি জেগে থাকে, আমি উঠে রান্নাবান্না করছি, ছোটো বাচ্চাকে দেখছি, আর বাচ্চাটা সবে 3 মাসও হয়নি, 2 মাস হয়েছে, এরকম তোমরা এ করলে হবে? তখন বলছে না, তাহলে রান্নাও ভালো হয় না, রান্নাও করতে হবে না, এরকম কথা। তো আমি বলছি কী কথা, রান্না ভালো হয় না, তুমি আমি টিফিন করবো না বলতে তুমি বলছো রান্না ভালো হয় না? তুমি তো আগে বলতে পারতে আমাকে এই কথা, যে রান্না তো ভালো হয় না গীতা, তো রান্না ভালো হয় না, তুমি বলতে পারতে। তুমি সেটা না করে তুমি কী বললে, যখন আমি বললাম টিফিনটা আমি বানাতে পারছি না, আমার সময় কোথায়, কিন্তু বাচ্চাকে দেখবো, বাচ্চার কাজ আছে, ছোটো বাচ্চা, তার অনেক কাজ, তাকে ফ্রেশ খাওয়ানো, তাকে দুধ খাওয়ানো, তাকে পটি পরিষ্কার করা, অনেক কাজ রয়েছে, তো বেডটা ক্লিন করা, এগুলো রয়েছে, তুমি এরকম কেন বলছো? তখন বলছে রান্নাও ভালো হয় না, রান্নাও করতে হবে না। আমার একই মোটামুটি চাপাতি করতে বলছে, আমি টিফিনে চাপাতি করতে অনেক সময় লাগে, তাহলে আমি রান্নাটা করবো কখন? আর তখন আমার বাচ্চাটা উঠে যাবে, তখন তুমি বলবে রান্না করতে হবে না, ও তুই কি একা করেছিস,
প্রত্যেক দিন আমরাও তো বলছি তার মধ্যে এই তো বসিয়ে দেবে, এরকম করে, এরকম গোলায় না, প্রচণ্ড পরিমাণে গোলাতো। তো তখন এরকম আমাকে বলে তখন বলছে রান্নাও করতে হবে না, দিয়ে রান্না করতে আমাকে এখন বলছে না কি রান্না হবে না হবে। তো আমি চলে এসেছি সেই দিনকে, ঠিক আছে। তখন সেদিন থেকে তো আমি বলছি আমি তখন রান্না যখন আমার ভালো হয় না তাই আমি খাবো না রান্না, আমাকে থেকে হোটেল থেকে রান্না এনে দিলে আমি খাবো, দিয়ে আমি বাইরে থেকে রান্না খেয়েছি সেই দিনটা। তখন বলছে না, ও আদার্স কাজ করবে, মাছ কেটে ফেলবে, আলু ধুয়ে ফেলবে, টিফিনের বাসনগুলো মেজে ফেলবে, এইসব মানে গোলাচ্ছে উনি। অ্যাকচুয়ালি ওনার কোনো সিস্টেম নেই, ওনার কোনো রুলস নেই, উনি জাস্ট গোলাচ্ছে। কেন? তার ছোটো মাকে রেস্ট দিতে হবে, ঠিক আছে। ওর টোটালি হবে রেস্ট, ও রেস্টে থাকবে, ওকে কিছু বলা যাবে না। ও আসবে, ও এসে আমি টিফিন বানাবো, ও খেয়ে দিয়ে দিব্যি উঠে চলে যাবে, ওর কোনো কাজ নেই। ওর শুধু বাচ্চাকে নিয়ে ওর কাজ, ঠিক আছে। কেন? ওর বাচ্চা কাঁদে, আমার বাচ্চা কাঁদে না, এই হচ্ছে নিয়ম। তো এইসব হওয়ার পরে মানে আমি একটা টাইমে এসে আমার হাজব্যান্ড বললো যে ঠিক আছে, ওদের তো রান্নাঘর অলরেডি হচ্ছেই, যে কারণেই হোক না কেন হচ্ছে, তো যে যারা আলাদা খাও, আমরা আলাদা থাকবো, আমরা আলাদা খাবো। তখন কী করলো, আলাদা হয়ে গেল, ঠিক আছে। আলাদা হয়ে আমার শ্বশুর শাশুড়ি, আমরা নিচে খেতাম আর ওরা উপরে খেত, ঠিক আছে। আমার শাশুড়ি কী করতো, আমার যা আমার দেওর যখন বেদিক ভিলেজে থাকতো, ও একটা কাজে, তখন আমার শাশুড়ি কী করতো, সব তরকারি বোতল নিয়ে ওকে দিয়ে আসবে, তো ছোটো বাচ্চা তুই কী করে করবি বলে ওকে দিয়ে চলে আসবে। তো আমার যখন বউ আমার সেইটাই দিয়ে আসতো, আমি কিছু বলতাম না। তো আমি বললাম মা তরকারি বা সিমনি বা পায়েসটা কি হলো, বলতো আমি খাবো না, ওকে দিয়ে এসেছি আমি, একটু দিয়েছি কী হয়েছে এরকম বলতো। সেটা না, তো আমাকে বলোনি, জানি না আমি, তাই জন্য দেখছি আমি, ঠিক আছে। তো এরকম কথা। তো করার পরে তখন একবার উনি আমার শাশুড়ি, ওনার খুব টাকার দরকার, রাত বিরেতে কোথায় বেরিয়ে চলে যাচ্ছে ঠিক নেই, না রাত আসছে রাত করে 12টা-1টা হয়ে গেছে। আমার শ্বশুর ওনাকে হাত ধরে বের করে দিচ্ছে, ঘরে ঢুকিয়ে নিচ্ছে, অবস্থা হচ্ছে এরকম, ঘরে ঢুকিয়ে নিচ্ছি, ঘরে ঢুকিয়ে নিয়ে তো আমি এরকম বলছি যে ছেড়ে দাও, তখন বলছি এরকম শুয়োরের বাচ্চাকে নিয়ে ঘর করতে পারতিস, তোর তো স্বামী ভালো। আমার শাশুড়ি আমাকে বলছে আমি এসব কী কথা বলছো মা, এসব কথা কেউ বলে, এসব কথা কেউ বলতে হয়, তুমি তো বড়রা, তোমাদের দিকে আমরা কী শিখবো বলে আমি কথাটা এড়িয়ে দিই, কথাটা আর বাড়াই না, এবার আমার চলতে থাকে। তো যখন আমার শাশুড়ির খুব টাকার দরকার হলো, উনি চলে গেলেন কাজে, সকালবেলা উঠে ওদের রান্না করতো, উপরে গিয়ে জায়ের দেওয়ারে রান্না করে চলে যেত ডিউটিতে, রান্নার কাজে। আর আমি 1.5 বছরের বাচ্চাটাকে নিয়ে 1 বছর 4 মাস 5 মাস হয়েছে, 1.5 বছর হয়নি, ওই বাচ্চাটাকে নিয়ে স্ল্যাবে বসিয়ে রান্না করবো, ঠিক আছে। কত কষ্ট হয়, ছোটো বাচ্চা এটা ফেলে দিচ্ছে, পড়ে যাচ্ছে, এসব করবো। করার পরে ও এসে রাতে আসতো, রাতে এসে ওদের রুটি করতে চলে যাবে, ঠিক আছে, রান্নাবান্না করতে চলে যাবে, রান্নাবান্না করে এসে আমি যখন খেতে বলে দেবো, সুন্দর খেয়ে নেবে, খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বে। আবার সকালে উঠে ওদের রান্না করবে, আমি নিচে রান্না করছি, উনি নিচে খাচ্ছি, এরকম 3-4 মাস হওয়ার পরে আমার বললো একবার যে মা আমার যদি 2,000 টাকার মতো, লকডাউনের পরে তো আমার 2,000 টাকার মতো লাগবে, তুমি আমাকে দাও, একটু লাগবে। তখন বলছে না আমি তাহলে আর খাবো না, ঠিক আছে। বলছে ওর লাগতো, ওর দরকার ছিল, সেই জন্য লাগতো। এবার তোমরা এটা সত্যি কিনা, সেই সত্যি প্রুফও আমার কাছে রয়েছে, কারণ আমি প্রতিদিন ব্লগ বানাতাম, এইগুলো ঘটনাগুলো আমার সাথে ঘটেছে কিনা এই সত্যির প্রুফ আমার কাছে রয়েছে। তখন যে বলে টাকাটা আমার বর
তখন বলছে না খাবো না। তখন বলছে পরে যখন জিজ্ঞাসা করছে বলছে না আমি খাবো না, আর গীতার রান্নাও ভালো হয় না। রান্না ভালো হয় না, টাকা চাইতে বলছো রান্না ভালো হয় না, 3-4 মাস খেলে রান্না ভালো হয় না? তখন বলছে না রান্না ভালো হয় না, এরকম এরকম কথাবার্তা বলছে। তখন আমি যখন বললাম তুমি তোমার কোথায় উপরে খেতে ভালো লাগে, উপরে রান্না ভালো হয়? বলছে হ্যাঁ আমার ভালো হয়। তাহলে তুমি পরে খাও তাহলে। বলে হ্যাঁ, তখন বলছে বড় মনে বলিস আমাকে উপরে খেতে, এরকম মানে আমাকে চাপিয়ে সব সময় আমাকে চাপিয়ে দিয়ে আমাকে ছোটো করে উনি খুশি হয়, হ্যাঁ উনি মজা পায়। ভালো লাগে। তো মানে আমাকে অপদস্থ করে আমাকে হেনস্থা করে উনি খুশি পায়। এবার আমি তখন সব মানে ভুলে যাই, আমি ভুলে গিয়ে যেখানে থাকতে হবে ভেবে আমি থাকি। তো চলছে এরকম। এবার একদিন আমাদের পেস্ট কন্ট্রোল করানো হচ্ছে। তো পেস্ট কন্ট্রোল করা হচ্ছে, আমার বড় বলেছে মা 3-4 মাস আগে থেকে বলেছে মা তুমি একটু থাকবে, বাচ্চাটা তো ছোটো, বাচ্চাটাকে ধরতে হবে, আর পেস্ট কন্ট্রোল করা হচ্ছে মানে ককরোচ লিজার্ড এগুলো যে থাকে ঘরে এগুলো। তখন কী করছে উনি শুনলো না, উনি চলে গেল ডিউটিতে কাজে। ছোটো বাচ্চাটাকে নিয়ে কী করে বন্ধ আসবে বলে একজনের বাড়িতে আমি গিয়ে বসে আছি। আমার যার উপরের বাচ্চাটা ছিল উনি নামিয়ে দিল, আমার শ্বশুরকে পাঠিয়ে দিল ইলেকট্রিক বিল দিতে উনি চলে গেল। উনি ছোটো একটা বাচ্চা, ওকে নিয়ে আমি এদিকে ওদিক হচ্ছি, ঘরে ঢোকা যাচ্ছে না, কারণ এই পেস্ট কন্ট্রোল হচ্ছে বলে। পেস্ট কন্ট্রোল মানে একটা স্প্রের মতো বিষাক্ত গন্ধ, পোকামাকড়রা চলে যায় ওই গন্ধে, তো হচ্ছে বলে। সেই কারণে আমি তখন বললাম দেখলে তো ওরা কিন্তু মানে আমার যখন বিপদের টাইম বা ধরো দরকার বা বাচ্চাটাকে নিয়ে ছোটো বাচ্চা যখন হয়েছে তখনও ছোটো বাচ্চা ঠান্ডা লেগে যাচ্ছে, আমার শাশুড়ি দরজা জানলা এই জিনিপন্না মারার সময় তো দরজা জানলা বলে খুলে রেখে চলে যাচ্ছে, কেন ও দিয়ে রান্না করতে বলে, ঠিক আছে। তো এরকম অনেক টর্চারিং করেছে, আমি ভুগেছি বাচ্চাটাকে নিয়ে। সকালবেলা উঠে আমি কাজ করতাম, জল হাত করতাম, বাচ্চা ঠান্ডা লেগে কীভাবে, তখন আমি ফার্স্ট টাইম মা হয়ে বুঝতে পারতাম না। মানে অমানবিক অত্যাচার করেছে আমার সাথে। এটা তো জাস্ট শুরু। এখন করার পরে এবার বলছে মানে বাচ্চাটাকে বলছে বাচ্চা ছোটো, তখন আমার হাজব্যান্ড তখন বলছে যে না একটু হেল্প করবে। হ্যাঁ আমি কাজ থেকে এসেছি, আমি করতে পারবো না, আমি কেন হলে কাজ আমি পারবো না বলে ঝাঁপিয়ে নিয়ে বলে হেল্প করছে। তো এইসব করার পরে তাহলে ও আর কি আমি কেন তুমি আমাকে হেল্প করতে চাই না, তুমি বলো না, বলার দরকার নেই। তো বলেনি, ও আর বলেনি বলে আমরা দুজন মিলে করেছি। আমার হাজব্যান্ড বেশি করেছে, আমি কম করেছি, কারণ ছোটো বাচ্চাকে নিয়ে মতো করতে পারি না। আমি রান্নাগুলো করেছি, ও বাড়ি উঠে পরিষ্কার এটা সেটা করেছে। আমার শ্বশুরের ঘরে, ওরা আমাদের একা না, শ্বশুরের ঘরে ডাইনিং বেডিং সব করা হয়েছে, বেশ করে নিয়ে চলে গেল। তারপরে আমার হাজব্যান্ড মানে অনেক চেষ্টা করে দুবাইতে চান্স পেয়েছে আবার মানে কাজের জন্য। ভিসা টিজা লাগিয়েছে, দুবাইতে ছিল, সরি কুয়েতে কাজ করছে। তো এবার ও চলে যাওয়ার পরে চলে যেদিন যাচ্ছে তার 2 দিন আগে ঝগড়া। আমার বর আমাকে একটু হেল্প করে দেবে, বাচ্চাকে সামলাতে পারতো না, কাঁদতো বলে ও একটু বাসন আমার একটু আমি মেজে দিচ্ছি, মানে বেসিনে দাঁড়িয়ে একটু না অনেকটাই রাতের বাসন মেজে দিত বলে আমার শ্বশুর তখন বলছে এই তুই কি ভেড়ুয়া আছিস, তুই কি ভেড়ুয়া? আমার শাশুড়িও বলছে চেটে নেই, এরকম বলছে, ঠিক আছে। তো আমি তখন বলছি এসবে মন লাগো না, এরা অত্যন্ত নোংরা, ঠিক আছে, অত্যন্ত নোংরা প্রকৃতির মানুষ। তো এদের থেকে যতটা দূরে থাকবে ততই ভালো, ঠিক আছে। তো তারা যে এসে বলতো বলছে না করছে না, আবার তারাই আবার ভুল ধরে এবার এরকম বলতো। তখন সে বলছে তুমি এরকম বলছো, একটা মেয়ে তাকে তো আমি হেল্প করে দিতেই পারি, আমি তার হাজব্যান্ড, তার অসুবিধা আমি তো বাচ্চাটাকে সামলাতে পারি না, সে তো সামলাচ্ছে, আমি তাকে একটু কাজটা করে দিলে কী হয়েছে, একটুখানি যদি করে দিই আমি রাতে এসে, সারাদিন তো সে করছে বাচ্চাটাকে নিয়ে রান্না তো মা তো থাকে না, মা তো
কাজবাজ করে করে ওদের উপরে করে দিচ্ছে, ও তো বলছে না সেগুলো, কিন্তু তোমরা কেন বলছো? তখন আমার হুজুর দ্বন্দ্ব চিৎকার এইসব করে আমি দেখাবো, ওদের অ্যাড করে দেবো সামনে ভিডিওগুলো কী করেছে। তো এরকম বলতে, তো আমি মুখ লাগতাম না, আমি ভালোকরেই আমি বুঝতাম যে তার সাথে মুখ লাগা উচিত না, কিন্তু আমি যত মুখ লাগছি না ওরা পেয়ে বসছে, ওরা আমার মনে যথেষ্ট পরিমাণে মিথ্যে চাপিয়েই যাচ্ছে এরকম করছে। একদিন আমি মানে একদিন আমি চলে গেছি আমার বাবার বাড়িতে। তো আমার যাটা সেই জন্য করোনার সময় নাকি লোকে প্যাস কন্ট্রোল করতে আসবে, তো চলে গেছে ওরা কোথায়, ওই যে আমি নাকি ঘরে ছিলাম ওদেরকে আটকায়নি, মানে যা তা একটা বানিয়ে দিলেই হলো আর কি। আমার নাম আমার সবাইকে বলে আমি তো ছিলাম না, না তুই ছিলি, তারা যা বলছে তাই সে তাই বলছে, মিথ্যা কথা বলছে। আমি করলাম না, ঠিক আছে, আমি বুঝে নিলাম এরা মানে আমাকে ফাঁসানোর চেষ্টা করে সবসময়ের জন্য। তো আমি সেটা নিয়ে অনেক কষ্ট পেয়েছিলাম, মিথ্যে কথা বলবো, হ্যাঁ আমি আদৌ ছিলামই না ঘরে, মিথ্যে কথা বলবো, সেটা নিয়ে কষ্ট পেলাম, খুব কষ্ট পেলাম। তো আমার হাজব্যান্ডের বিকাল লেগে গেছে শুনে সবাই কষ্ট, সবার মানে ভালো এখানে থাকতো, হ্যাঁ। ও আমার যখন বেবি হয়েছিল মাসিরা এসেছিলো, সে কথাটা আমাদের বলা হয়নি, মাসিরা এসেছিলো, মাসিরা 12,000 টাকা না 14,000 টাকা নিয়ে গেছিলো, আমার ঠিক এক্স্যাক্ট মনে পড়ছে না, এরকম টাকা ডিমান্ড করেছিল আমাদের ঘর থেকে। আর আমি সেই সময় কথা বলতে পারছিলাম না, আর আমার বর দিয়েছে 3,000 টাকা না 4,000 টাকা ধার নিয়েছিল তার বাবার কাছ থেকে। বলছে আগে দিয়ে, বলছে আমার আইটি ফাইল আমার বরের বানানো আছে, বলছে আইটি ফাইলটা আপডেট করে দিয়ে দেবো তোমাকে। তখন বলছে ব্যাংকে ফেলে আপডেট করে দিয়ে দেবো, তখন বলছে না আগে দে আমাকে, বলে সে স্যালারি পেলে সে দিয়ে দিয়েছে টাকাটা, ঠিক আছে, 5,000 টাকার মতো দিয়ে দিয়েছে। তখন করোনার সময় সবার কাছে কম বেশি টাকার ক্রাইসিস চলছিল। তো তখন আমার মানে তখন আমি তাকে রিয়েলাইজ করলাম, দেখেছো টাকা পয়সা কতটা ইম্পর্ট্যান্ট, কতটা মাইনে রাখে, বুঝতে পারছো? তখন সে বুঝছিল, সে কষ্ট পাচ্ছিল, হ্যাঁ। আর অনেক ধারও হয়ে যাচ্ছিলো আমাদের, বলে সে বাইরে যাওয়ার ডিসিশান নেয়, এত ছোটো বাচ্চা আমাকে রেখে বাইরে যাওয়ার ডিসিশান নেয়। বাইরে যখন যাচ্ছে তখনও শান্তি নেই, এরকম অশান্তি করছে ওর সাথে, হ্যাঁ। ও অন্যায় করেনি, ওকে মিথ্যে চাপানো, ভুলভাল আমার কিছু একটা মিথ্যে চাপানো, এইসব নিয়ে করছে। ও চলে গেছে, আমি রাতে জেগে আমার ঘুম আসছে না, মন খারাপ লাগছে, আমি রাতে জেগে আছি, ও যে ফোন দেখছে, আমার এরকম খুঁত ধরতে থাকে আমার শাশুড়ি, হ্যাঁ। খুশি পায়, মজা পায়, মনে হয় আমাকে এরকম খুঁত ধরে, আমার হয়তো খুঁত ধরে উনি মজা পায়, ঠিক আছে, মজা পায়, খুবই মজা পায় ও। তো এইসব বলছে, বলার পরে এবার আমার একদিন আমার কুচিনা লোককে দিয়ে মোছানো হয়, ঠিক আছে, সার্ভিসিং করাতে আসে 6 মাস অন্তর, তো উনি নাকি কুচিনা মুছেছে, ঠিক আছে। এবার ইতিমধ্যে আমার দিদা শাশুড়ি এসেছিলো, তাদেরকে নাকি দেখেছি আমি কুচিনা মুছে দিয়েছি। কোনো দিন আমার বিছানাটা ঠিক করে উনি তার ভিডিও করবে আমার ছোটো জাকে দিয়ে, ঠিক আছে, কিছুই করবে না, মানে কোনো দিন কিছু করবে না, কোনো একদিন করে সেটা করে রাখবে, এইসব করতো। তারপর আমি যেটা নিয়ে কষ্ট পেয়েছিলাম, তোমাকে তো কোনোদিন আমি বলি না করে দাও, আর আমার বর যাওয়ার সময় বলেও দিয়েছিল যে তুমি কখনো মানে করতে যেও না, সে তোমাকে বলবেও না, তুমি করবে না। এই ছোটো বাচ্চা নিয়ে খুবই কষ্টে, খুবই হ্যারাসমেন্ট, মানে শরীর খারাপ হোক যাই হোক, আমি সত্যি আমি কীভাবে করেছি আমি জানি, এত ছটফটে একে বাচ্চা, তাকে নিয়ে রান্না করা, বাজার করা, তাকে নিয়ে ডক্টর দেখানো, তাকে নিয়ে সব A to Z আমি করতাম, A to Z ইলেকট্রিক বিল দেওয়া, A to Z করতাম। তো অনেক কষ্ট করে আমি আমার খালি বলবে বাথরুমের লাইটটা কেটে গেছে, বাথরুমটা বন্ধ, হ্যাঁ, এখানে নোংরা, এখানে বোঝা হয়নি, এখানে এইসব নিয়ে নানাদি কথা আমার এখানে হাগিসের ফেলেছে, হাগিসের ইয়েটা ফেলেছে, এইসব কথাবার্তা। এবার আমি যখন একদিন খুব রেগে গিয়ে আমি তখন বলেছি যে আমি তো তোমাকে দিয়ে আর যাই হোক ছোটো বৌমার মতো চাকরানিগিরি করাই না, তখন তার গায়ে লেগে গেছে, না আমাকে বলছে ও কোনো দিন এসছে হাগিস ও পাশে ফেলে না, আমি হয়তো বাই চান্স একবার ফেলে দিয়েছি হাগিস ভুল করে, তো কী হয়েছে সামান্য একটা হাগিস দুটো হাগিস যদি ফেলে থাকি, হ্যাঁ,
বলছে কুকুর নিয়ে ছিঁড়েছে। কুকুর নিয়ে একটা হাতি যদি ছিঁড়েও তো বৃষ্টির সময় আমি তো বেরোতে পারিনি, ফেলে দিয়েছি, এটা তো কোনো ইস্যু না, তাই না? তো এরকম নিয়ে হ্যাঁ ও কোনো দিন ফেলে না। তখন আমি বলেছি যে ওর মতো আমি তো তোমাকে দিয়ে চাকরানিগিরি করাই না। ওনার খুব গায়ে লেগেছে সেটা। উনি ওনার ভাইকে ডেকে এনে বলছে, ওনার ভাই আমাকে বলছে, আমার মামা শ্বশুর এসে বলছে ও মেন্টাল, আমাকে বলছে, ঠিক আছে? আমি বলছি আচ্ছা মেন্টাল। ওনাদের সাথে কোনো দিন আমি আজ পর্যন্ত খারাপ ব্যবহার করিনি। কোনো আসলে বরং ওদেরকে খুব আপ্যায়ন করেছি, ভদ্রতা দেখিয়েছি, ঠিক আছে? ওরা ভদ্রতার যোগ্য না, তবুও আমার বিহেভিয়ারে যেটুকু হয় আমি করেছি ওদের জন্য, অনেক করেছি, একটু না অনেক করেছি। আমার শাশুড়িও কোমর যন্ত্রণা, পেডিকিউর এসব বলতে নিয়ে করে দিয়ে, হ্যাঁ, কিন্তু আমি মানে আমি আমাদের ধর্মকে বিশ্বাস করি, তো সেটা নিয়ে বলছি আমি অনেক 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 কষ্ট করেছি। হ্যাঁ, ওদের ব্যবহারে এতে ওরা আমাকে অনেক করেছে, ঠাট্টা করেছে, কষ্ট দিয়েছে। হ্যাঁ, আমি দিনের পর দিন কেঁদেছি। হ্যাঁ, আর দিনের পর দিন মানে মাথায় এসছে সুইসাইড করে নিয়ে আমি। হ্যাঁ, তো আমি আমার হাজব্যান্ডকে এগুলো বলতাম। আর আমার শাশুড়ি কী মানে এগুলো যখন আমি প্রতিবাদ করতে যেতাম, মানে অনেক সহ্য করার পরে যখন আমি প্রতিবাদ করতে যেতাম, তখন বলতো আমার ছেলে আসুক, দিলে হবে, ঠিক আছে? এবার এলো আমার ছোটো বাচ্চা যদি একটু আধটু চলে যায়, কিছু রিমোট বা চিরুনি বা জুতোতে হাত দেয়, তখন আমাকে বলতো আমার যা নেবে, আমার জুতোতে হাত দিয়ে যে হাত মুড়ে ভেঙে দেবো। হ্যাঁ, আমি বাবার জুতোতে হাত দিচ্ছে, আমি ধরো জুতোটা সরিয়ে দিলাম, তখন আমার যা এসে বলছে মুড়ে ভেঙে দেবো। আমার শাশুড়ি বলছে হ্যাঁ জুতোতে ওর বাপের বাড়ি থেকে নিয়ে এসছে নাকি চেয়ারের উপরে কেউ জুতো রাখে? যাই হোক, ছোটো বাচ্চা হবে, তখন আমি আর কিছু বলিনি, ঠিক আছে? এইসব যখন মানে আমার সাথে দিনের পর দিন এরকম হয়ে গেছে, আমার সাথে অন্যায় অত্যাচার। বাচ্চার সাথে বাচ্চাকে ইচ্ছাকৃত করে ডেকে নিয়ে ওপরে নিয়ে যাবে, নিয়ে গিয়ে আমার দিয়ে ওর মেয়ে বা যাই হোক করে মারবে, বা একে কী করে মারতো, কেন কাঁদতো আমি জানি না। এসে যখন দেখতাম এই গাল টাল পুরো লাল হয়ে গেছে, এইগুলো লাল, বলছে না সিঁদুরের দাগ এরকম নিশ্চয়ই পড়বে না। মানে আমার যে রাগ, আমি যে হয়তো আমার বর নেই, আমি যে হেসে খুঁজে আছি, মানে তাদেরকে দেখাই না আমার কাঁদলে এখন নাটক করছে। আবার হেসে খুঁজে যখন আছি তখন বলছে কি যে বাবা কোনো চিন্তা নেই, নেই, এইসব এরকম। এবার এরকম আমার মেয়ে একবার গেছে উপরে গিয়ে জুতো মানে পুতুল নাকি ভেঙে দিয়েছে, ঠিক আছে? ছোটো পুতুল নাকি নিয়ে এসছে, এই খেলনা পুতুলগুলো হয়, দেখাচ্ছি ওদেরকে, ওই যে পুতুলগুলো পড়ে আছে ওই যে ছোটো ছোটো পুতুলগুলো, ওই রকম পুতুল ভেঙে দিয়েছে নাকি। বলছে আমাকে এরকম নিয়ে এসে এরকম 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 নিয়ে এসে আমাকে দেখাচ্ছে, এরকম পুতুল দেখো ভাঙা, এরকম, হ্যাঁ ভেঙে দিয়েছে তোমার মেয়ে, এরকম নিয়ে এসে পুতুল নিয়ে এসে আমাকে দেখাচ্ছে আমার যা, ঠিক আছে? এগুলো দেখাচ্ছে আমাকে, দেখিয়ে বলছে এগুলো যে ভেঙে দিয়েছে, ঘন্টার পর ঘন্টা থাকে। আমি বললাম এই ভেঙে দিয়েছে, ও আজকে ওকে মেরেছে, ও কেঁদে আসছে বলে আমি জিজ্ঞাসা করতে তুমি বলছো পুতুল ভেঙে দিয়েছে, তো ওই পুতুলের দাম কত, আমি এনে দেবো, পুতুলের দাম কত বলো? তখন বলছে না দিতে হবে না, পুতুল এইসব পুতুল পাওয়া যায় না, এইসব নানাদি কথা। হ্যাঁ, আর আমার এরকম আঙুল নড়িয়ে খুব বাজেভাবে, হ্যাঁ বাজে ল্যাঙ্গুয়েজ। আমি যখন কথা বলতে চাইতাম না তখন আমার দরজা পিটবে, সাহস থাকলে দরজা খোলো, এরকম মানে একটা বাজে ধরনের ব্যাপার। আমার বর যখন মানে ফোন করে বলতো, ওর ফোনটা কেটে মাইক্রোওভেনের উপরে রেখে দিত আমার শাশুড়ি, আমার বাবা মানে আমার শ্বশুর এরকম করতো। মানে রীতিমতো আমার একদিন আমার সামনে আমার বাচ্চাকে আমার শাশুড়ি পড়ে গেছে আমার সামনে, মানে আমার শাশুড়ি লেগেছে, আমি বরফ দিচ্ছি, আমার সামনে দাঁড়িয়ে বাচ্চাটাকে আমার বাচ্চাকে কাঁধে ধাক্কা মেরে তাকে বলছে বাচ্চা এই তোর লেগেছে, আমি মিথ্যে কথা বলছি। সে উপরে থেকে কেঁদে এলো, তা যদি না লাগে সে কাঁদবে, তা যদি না লাগে সে বলছে আমার পায়ে লেগেছে। হ্যাঁ পায়ে লেগেছে, এরকম মানে একটা ঝটকা মেরে এরকম বাজেভাবে বলছে ওকে।
তখন আমি বলছি তার সাহস দেখো, আমার সামনে আমার বাচ্চাকে এরকম করছে। তাই জন্য ও বলতো ঠিক আমার বাচ্চা এসে মা মেরেছে মাম্মা, আমি বিশ্বাস করতাম না, সত্যি কেঁদে কেঁদে আসতো সে। হ্যাঁ, এত তার রাগ আমার ওপরে, এত তার হিংসা। হ্যাঁ, মানে আমি কিছু বলছি না, বাচ্চাকে একাই স্কুলে নিয়ে যাচ্ছি, একা নিয়ে আসছি, একাই বাজার করছি, একাই ঘুরতে নিয়ে যাচ্ছি, একাই সব করছি, এইগুলো তার রাগ। তখন আমি রাগ করে মানে কষ্ট পেয়ে আমি চলে গেছি আমার মানে মামার বাড়িতে চলে গেছিলাম। তো তখন কি বলছে, হ্যাঁ তো এবার আসতে বলছে চরিত্র দোষ আছে আমার, ঠিক আছে, আর এখানে কাল ওখানে, হ্যাঁ, শুয়ে শুয়ে আসছে, হ্যাঁ, আরও নোংরা ভাষা, ঠিক আছে, এরকম বলছে। তখন আমি বলছি হ্যাঁ, ঝগড়া করলে মানে বললে তখন বলছে, ঠিক আছে, আমাদের সাথে ঝগড়া করছে এরকম বলে। আর সরে গেলেও অন্যায়, সরে গেলেও বলছে চরিত্র দোষ আছে। হ্যাঁ, মানুষ যখন কিছু পায় না তখন এই নোংরা কথাটাই বলে। আমি এরকম বলেছি। এর নেক্সট পার্ট যদি তোমরা দেখতে পাও তাহলে বুঝতে পারবে ও এইসব কথাগুলো আমাকে কীভাবে মানে বলেছে। আমার বর যখন মানে বলতো তখন এসে আমাকে আরও নোংরা, আমার বর যখন বলতো কেন বাচ্চারা, আমার ছোট্ট দুধের বাচ্চার সাথে এরকম অন্যায় করছো, বাবা মা মানে দাদু ঠাম্মা হয়ে বলছে আমরা শুনতে পাইনি, বাচ্চা কাঁদছিল আমরা শুনতে পাইনি, ওরা নাকি শুনতে পায় না বাচ্চা যখন কাঁদে। তো ভালো কথা, মানে ওরা অ্যাকচুয়ালি ইচ্ছাকৃত করে এরকম করে যাতে আমি আমার বাচ্চাকে না ছাড়ি, আমি যাতে কষ্ট পাই, আমি যাতে কষ্ট করে বাচ্চাটাকে রাখি। তো কোনো মা নেই যে তার নিজের ছোটো বাচ্চাকে সে যেখানে ভালোবাসা পাবে তার থেকে আটকাবে। পৃথিবীর কোনো মা নেই যে যেখানে সে ভালোবাসা পাবে, তার বাচ্চা সত্যিকারের ভালোবাসা পাবে, কোনো মা নেই পৃথিবীতে তাকে আটকাবে। পৃথিবীতে কোনো মা নেই যে সে বাচ্চাকে আটকে দেবে, সে ভালোবাসা পাচ্ছে, তার মানে সত্যিকারের ভালোবাসা পাচ্ছে, সেটাকে আটকে দেবে। তো আমি এরকম কষ্ট পেয়ে 2-3 বার আমি চলে গেছি। আমার সাথে মানে ইচ্ছাকৃত করে আমি কিছুই বলতাম না, ধৈর্য বন্ধ করে রাখতাম। ইচ্ছাকৃত করে আমি বলতে গেলেই তখন বলবে মানে উল্টো পাল্টা এটা ওটা চাপিয়ে দেবে আমার উপরে। হ্যাঁ, আমার শ্বশুর এসে বলবে, আমি বললাম লেগেছে, বাচ্চাটা বলছে মাথায় লেগেছে, না মাথায় লাগেনি, পায়ে লেগেছে, মাথায় লাগেনি, এরকম করে আমাকে। হ্যাঁ, তো আমি তখন ভাবতাম ইস কি মানে কোথায় এসে পড়লাম, কেন এদের সাথে, আর আমাকে দিয়ে ক্রাইম করাবে, ওদের ইচ্ছা এটা আমাকে দিয়ে ক্রাইম করাবে। এবার আমি অপেক্ষা করে আমি আমার মানে বরের আসার সময় বর বললাম ঠিক আছে আমাকে যেতে দাও। আমার বর যখন যেদিনকে এসছে সেদিনকে উল্টে আমার ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছে। আমি যে প্রমাণগুলো দেখাতে চাইছি দেখছে না, খালি বলছে ছাড়ো বাদ দাও। আমি প্রমাণ দেখাতে চাইছি তখন বলছে ছাড়ো বাদ দাও। এতটাই মানে খারাপ না। এর আগে আমার সঙ্গে আমার কী করেছে, একদিন আমার সাইকেলে পা কেটে গেছে, পা কেটে যাওয়ার পর আমার শাশুড়ি নিয়ে গিয়ে ভিডিও করছে কিনা আমার কাছে থাকে বাচ্চা। আমি তখন দেখতে পেয়ে বাচ্চাকে বলছি আয় চলে আয়, খুবই বাজে মহিলা, এরকম ভিডিও করছে, হ্যাঁ চলে আয়। তার আগের দিন জ্বর হয়েছে, দুজনা কেউ দেখলো না, চুপচাপ ঘুমিয়ে গেল, ঠিক আছে, চুপচাপ ঘুমিয়ে গিয়ে মানে দুপুরবেলা আমি ডাক্তারের কাছ থেকে এসেছি, বাচ্চার জন্য রান্না করছি, হ্যাঁ দিব্যি দুজনা ঘুমিয়ে গেল, দেখলো না যে বাচ্চাকে জ্বর হয়েছে। এরমই করে তারা, জ্বর জ্বালা কোনো দিন হলে ঘুরে তাকায় না, এরমই করার পরে তখন আমি কষ্ট পেয়ে তখন আমি বলেছি মানে এরকম, আমি বলছি একদম যাবি না তুই, হ্যাঁ তুই ওই ঘরে একদম যাবি না। আমার মেয়েকে বলেছি, শুয়ে আছি, ছোট্ট 3 বছরের মেয়ে আমার। হ্যাঁ, তার বাবা যখন যায় তখন 1 বছর 6 মাস মতো তার বয়স ছিল। তো সেই ছোট্ট থেকে নিয়ে আমার ব্লগ রেগুলার দেখলে তোমরা বুঝতে পারবে আমি ছোটোবেলা থেকে কীভাবে কষ্ট করেছি। যাই হোক, তো আমার পর আসতে তার সাথে যেই দিনকে বললাম যে তোমাদেরকে যেই দিনকে আমার পাটা কেটে গেছে ওর, সেদিনকে নিয়ে গিয়ে আমার শাশুড়ি কী করছে ভিডিও করে রেখেছে। তখন আমি আমার বউকে ফোন করে বলছি জানো এরকম ভিডিও করছে, বলছে হ্যাঁ আমি এক্ষুনি ডিলিট করে দেবো বলে
ডিলিট করেনি, রেখেছে, ঠিক আছে। কিনা আমার বাচ্চা আমার কাছে এসেছিলো, আর ওরা যে কি নোংরা কথা বলেছে সেই প্রমাণগুলো আমিও রেখেছি, কারণ ওরা তো মানবে না, বিশ্বাস করবে, বলবে না আমরা তো বলিনি, এরকম বলে দেবে, ঠিক আছে। তো এরকম বলে আমি তাকে নিয়ে চলে এসেছি বাচ্চাটাকে। তখন আমার শ্বশুর এসে দরজা পিটে আমার মানে আমার আঙুলটা দিয়েছে চেপে, আমার আঙুলে পুরো দাগ হয়ে গেছে, এমন চেপে দিয়েছে। তো আমি তখন বলেছি এত অসভ্য লোক আমি দুনিয়ায় দেখিনি, ঠিক আছে। এরকম আমি বলেছি। বলার পরে আমি তখন এটাও বলেছি, না বলছে আমার ঘরের সামনে এসছি কেন, তখন আমি বলেছি আমি তো তোমার ঘরের সামনে ফিরেও তাকাই না, আমার ঘেন্না লাগে, এরকম কথাবার্তা আমি বলেছি। এরকম কথাবার্তা আমি বলেছি। বলার পরে এবার আমার যাকে যখন জিজ্ঞাসা করতে যাচ্ছে আমার হাজব্যান্ড যে আমার বাচ্চার সাথে এরকম করেছে, তখন 3 জনা মিলে ঝগড়া করছে, আমার শ্বশুর শাশুড়ি, হ্যাঁ কিছু করা হয়নি, এই সেই নানাদি রকম কথাবার্তা, আরও নোংরা কথাবার্তা, একথা সে কথা নিয়ে মানে অপবাদ দিচ্ছে, মিথ্যা কথা, তোর বউ এখানে চলে যায়, শুয়ে আসে, এই সেই এইসব নোংরা কথা এইসব বলছে। আমি বললাম দেখো এদের সাথে পারবো না, সরে গেলেও অন্যায়। এবার তোমরা যারা এই ভিডিওটা দেখবে তারা হয়তো বুঝতে পারবে, সেই কোনো মেয়ের যেন এরকম না হয়, ভুল যেন না হয়, এরকম বিশ্বাস করে, জানি সবার হয়তো বাবা মা থাকবে, তারা হয়তো এরকম করবে না, এরকম যেন ভুল না হয়, কোনো মেয়ের যেন এরকম মানুষ চিনতে ভুল না হয়। আমি আমার ছোটো বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আমি কোথাও যেতে পারি না, বা আমি কোনো স্টেপ নিতে পারি না। আর তোমরা হয়তো ভাববে আমার হাজব্যান্ড এরকম তার বাবা মার সাথে কোনো খারাপ ব্যবহার সে করতে পারে না, কিন্তু সে চায় যে ন্যায় পাই আমি, সেটাও চায়, সে কষ্ট করে, সেও অনেক কষ্ট করে। তো আমার হাজব্যান্ডকে মানে গায়ের উপরে উঠে মানে ভিডিও করছে আমার যা, কেন, যাতে হাত ফাত লেগে যাক, দিলে বদনাম দেবে, আমার গায়ে টাচ করেছে এসে। আমি তো তাকে ঘরে ঢুকিয়ে নিচ্ছি, ঠিক আছে, বলতে দিচ্ছি না, ঘরে ঢুকে চলে এসো, বেঁধে যেতে পারবে না, এইসব কথাবার্তা আমি বলছি।